ফোনে একটা করে কল আসতো। ফোন আসার সাথে সাথে সবাই ডরে কাঁপতে থাকতো। ওই ফোন কেউ উঠায় কথা বলতো না। একদিন একটা ছেলে অনেক বিরক্ত হইয়া ফোনটা উঠায় আর উঠায় কথা বলতে থাকে। তারপর আর কি তার মাথা থেকে বডি আলাদা হয়ে যায়। এই ঘটনার পর সবাই অনেক দুশ্চিন্তায় ছিল, এরকম অনেক জনের মৃত্যু হয়ে যায়। সন্ধ্যাবেলা রাইস্টার এই গ্রামের মধ্যে থাকার জন্য আসে। রাইস্টার এই গ্রামের মধ্যে নতুন ছিল। রাইস্টারের ফোনেও অনেক জোরে জোরে কল আসতে থাকে। রাইস্টার ফোন উঠায় কথা বলতেই যাইতেছিল। আরে ভাই থামো থামো, তুমি যদি তোমার জান বাঁচাইতে চাও তাহলে তুমি এই ফোন উঠায়ও না। তারপর রাইস্টার বলতে থাকে, কেন ভাই, এইখানে কি কোনো জায়গায় লেখা আছে ফোন উঠানো নিষেধ? আমার ফোন বাজতেছে মানে এই ফোন আমি উঠামু, কারণ এইটা হইতেছে আমার ফোন, এটা তুমি বলার কি? এইভাবে ফোন উঠাইতে না করতেছিলা কি জন্য? আরে ভাই তোমার কাছে হাত জোর কইরা বলতাছি, তুমি শুধু ফোন উঠায়ও না, আমি সব সত্যি কথা বলতাছি। যখনই ওই ব্যক্তিটা রাইস্টারে কিছু বলতেই যাবে তখনই পাশ থেকে একটা লোক আসে। তখনই ওই লোকটা একই ভুল করে, ফোন উঠায়। ফোন উঠানোর সাথে সাথে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। আর রাইস্টার এই জিনিসটা দেখে একেবারে অবাক হয়ে যায়। সো আমি বলছিলাম না ফোন উঠাইতে না, যদি ফোন উঠাইতা তাহলে এই লোকটার মতন সেম তোমারও অবস্থা হয়ে যায়। এই গ্রামে রাত 8টা বাজার পর যে ফোন উঠায় তার সেম অবস্থা হয়ে যায়। তারপর রাইস্টার বলতে থাকে, এটা কি জন্য হইতাছে আর কখন থেকে হইতাছে? আমাদের জন্য ভালো এইটাই হইতো আমরা যদি ওই লোকটার কথা মাইনা চলতাম। আজ থেকে 13 বছর আগে এই গ্রাম অনেক সুন্দর ছিল। এই গ্রামে অনেক অনেক পাখি বসবাস করত, পাখির কোনো অভাব ছিল না। এই গ্রামে একটা লোক ছিল যে নাকি পাখিদেরকে অনেক বেশি ভালোবাসতো। প্রতিদিন ওই লোকটা সব পাখিদেরকে খাবার খাওয়াইতো আর পাখিরা ওই লোকটাকে অনেক পছন্দ করত। কিন্তু তার আগে বন্ধুরা আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না, আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। ওই লোকটা সারাদিন পাখিদের সাথেই থাকতো আর পাখিদেরকে খাবার খাওয়াইতো। একদিন গ্রামের সব লোকেরা তাদের জমি জমা যা আছে সব কোম্পানিদের কাছে বিক্রি করে দেয়, তার কারণ এই জমির মধ্যে কোম্পানির লোকেরা বড় বড় টাওয়ার বসাইতে পারে। তারপর ওই লোকটা গ্রামের লোকদের কাছে বলতে থাকে, ভাই তুমিও এই জমিটা বিক্রি করে দিলা, তারা তো এই জমির মধ্যে মোবাইল টাওয়ার বসাইবে, মোবাইল টাওয়ারের আওয়াজে পাখিরা মারা যেতে পারে। আরে ভাই খাওয়ানোর মতন কোনো টাকা পয়সা নাই, আর এখানে তুই পাখির কথা কইতাছ? ওদেরকে মরতে দে, আমরা আগে খাইয়া বাইসা। গ্রামের কোনো লোক ওই লোকটার কথা মানে না। কিছুদিন পর কোম্পানির লোকেরা এই জায়গায় মোবাইল টাওয়ার বসায় দেয়। গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় মোবাইল টাওয়ার বসানো ছিল। এই জিনিসটা ডর ছিল, সেই জিনিসটাই হয়। কিছুদিনের মধ্যে দেখা যায় যে সব পাখি এক এক করে মরতে শুরু করছে। ওই লোকটা নিজের চোখের সামনে পাখিদেরকে মরতে দেখে ভিতর দিকে একেবারে ভাঙ্গা পড়ে। তারপর একদিন এই লোকটা এই জিনিসগুলা সহ্য করতে না পাইরা ওই টাওয়ারের মধ্যে ফাঁসি দিয়া মইরা যায়। তারপর থেকে ওই লোকটার আত্মা এই গ্রামে ঘুরে বেড়াইতে থাকে। আনন্দপুর গ্রাম। কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখেই বলে উঠলো, কিরে বন্ধু কই থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি আর তুই ফোন ধরছিলি না কেন? আমি বললাম মুড ভালো নেই। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। লিজান বলল, কি বলছিস এসব? আমরা যাব মানে? তুই যাবি না আমাদের সঙ্গে? আমি বললাম না রে, মন ভালো নেই, তোরাই যা। তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতে রিদিতার সঙ্গে দেখা হয়ে গেল। রিদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব কিনা। তার দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পেছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই দাঁড়া তো। আমি বললাম হুম বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি বললাম আমি গেলে কি সমস্যা? তানিশা বলল, না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। আমি বললাম হুম সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠলো, তাহলে তোর কাছে ব্যাগ কেন? আমি বললাম না এমনি, ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা রিদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে রিদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো, যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে। রিদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠলো, তানিশা তোর ভাই আসেনি? রিদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস? যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ। রিদিতা বলল, দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই, কিন্তু তারপরও কেন জানিস সেই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করছে। তাছাড়া তুই তো জানিস আমিও ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব এর মধ্যে তোর ভাইয়ের তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষেই ভেঙে ফেললো। তানিশা বলল, ও আমার ভাই হলে কি হবে, আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা যা ঘটছে
ঘটেছে সেটা রিদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেললো। রিদিতা ঘটনা শোনার পর বলে উঠল, এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি। যাই হোক, বোন হিসেবে তোর এসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। রিদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারলো সেদিন তার এসব কথা বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই তো, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপরেও রক্তের সম্পর্কের চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো, বাস থেকে সবাই নামলো। রিদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সে মেয়ে যতই পাথর হোক না কেন সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে রিদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই রিদিতা কি ভাবছিস? রিদিতা অন্যমনস্ক হয়েই বলে উঠল, না কিছু না। তানিশা বলল, তাহলে বাসে একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রিদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, রিদিতা দাঁড়াও। রিদিতা বলল, কেন? দুর্জয় বলল, না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। রিদিতা কিছুটা রেগে বলল, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই রিদিতা চল তো, এসব ফালতু কথা না শোনাই ভালো। দুর্জয় বলল, নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে রিদিতাকে একটু বোঝাও না, এসব ফালতু কথা না শোনাই ভালো। এই বলে যে রিদিতাকে নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় রিদিতার হাত চেপে ধরে বলে উঠল, আজ রিদিতাকে এই ফুলগুলো নিতেই হবে, নয়তো তার ফল ভালো হবে না। রিদিতা বলল, দুর্জয় কি করছো? আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। তানিশা বলল, দুর্জয় প্লিজ রিদিতার হাত ছেড়ে দাও। দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, অনেক অবহেলা সহ্য করেছি, আর না, আজ রিদিতাকে বলতে হবে আমাকে ভালোবাসে কিনা, যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি। এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতি শিহরণ জেগে নেই। হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা রিদিতা কখনো কল্পনাও করতে পারেনি। রিদিতার সঙ্গে তানিশাও অবাক হয়ে বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? দুর্জয় বলল, হ্যাঁ নাটক ছিল, তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি, এর জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে রিদিতার কাছে পৌঁছে দেই। রিদিতা ও রনিকে বলবো যে আমার লাইন পরিষ্কার হয়ে যায়, কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না। মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। কথাটা শোনা মাত্রই রিদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, তোর জন্য একটা নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। আমাকে যখন ভালোই বাসবি না, তাহলে তোকে সেই ব্যবস্থা করছি দাঁড়া। দুর্জয় এ বলে যখন রিদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয় ভালোই ভালোই রিদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। দুর্জয় বলল, কি তুই আমার মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে রিদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার দিকে আরেক পায়ে গুলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা ভয়ে প্রায় কান্না করার অবস্থা। দুর্জয় তানিশার কোনো কথায় কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করে, সাথে সাথেই দুর্জয় চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সুযোগে তানিশা রিদিতাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করে, ফলে প্রিন্সিপাল স্যার ও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। সেদিন রিদিতা কিংবা তানিশা তাদের দুজনের একজনও শিক্ষা সফরের কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুজনের ভুল ভেঙেছে। রিদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেললো, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। তানিশা বলল, এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি, বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলোও বলেছি। রিদিতা বলল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বোঝাতে? তানিশা বলল, কি বোঝাবো বল? ওই দিন যে কথাগুলো বলেছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া লেগে যেত, কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলতে তো দূরের বিষয়, আমি যেখানে থাকি তার আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, কোন মুখ নিয়ে তাকে সরি বলে সবকিছুর সমাধান করে নিব। রিদিতা বলল, আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি? তানিশা বলল, আমার মনে হয় না তোর সঙ্গে দেখা করবে, তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি, ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তাকে আর কখনো আপন করে না। তানিশার হাত জড়িয়ে ধরে রিদিতা কান্না করতে করতে বলে, হতভাগা নেইমার জুনিয়র, একটা বিশ্বকাপ সে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারল না। ইনজুরি, এই ইনজুরি নামক শব্দটাই তার ক্যারিয়ারটা শেষের দিকে ঠেলে দিল। বারবার যখন সে ফিরে আসতে চেয়েছে, বারবার ইনজুরি এসে তাকে থামিয়ে দিয়েছে। আশায় ছিল 2026। কয়েকজন আদিবাসী জঙ্গলে দেবীর পূজা করে একটি মোরগ স্লাইড করবেন না। আপনি কি এখনই 500 টাকা ফ্রি চান? মজা সবই তো জামা কাপড় ভরা, টাকা কো? টাকা থাকবে ড্যাড, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। রিঙ্কি, এতক্ষণ একটা কাজ জিনিস চাইছি, আর পুলিশের ভাড়া করতে হবে না।
বুঝছেন আছি রে ফাইভ মাইল প্রতিদিন 500 টাকা কিন্তু ভাড়া লাগে। স্যার এই মালে কত বছর জেল হইতে পারে? কিডন্যাপিং 363, এর বয়স 18-এর নিচে, আর এদিকে মেয়ে পাচারের 307 ধারা, কনফার্ম ফাঁসি। কিন্তু 307 ধরে তো অ্যাটেম্প টু মার্ডারের কেস। এই তুই স্যার থেকে বেশি জানিস? স্যার যেটা বলছিস সেটাই ঠিক। বাচ্চা চাইলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাব? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? থানায় চলে সব প্রমাণ হয়ে যাবে। আমিও পুলিশ অফিসার। এই রাজু, মাল সত্যি সত্যি পুলিশ অফিসার না তো? আরে না না, খেলা বাঁচা লেগে আমি বলছি। 1050 টাকা দে, দিয়ে মায়ের ছেলে মায়ের করলে ফিরে যা। আরে এই গ্রামে আসবি না। আমার কাছে অত টাকা নাই। কত টাকা আছে দেখি? আর 4 জন আছে, ওদের অ্যাড্রেসটা নিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। ওকে স্যার। এত লেট হলো কেন আসতে? একটু থানায় গেছিলাম। কোন থানায়? এই তো মির্জাপুর থানায়। তুই এই থানায় কি করতে গিয়েছিলি? এখানেই তো আমার পোস্টিং হয়েছে। মানে তুই জামা কাপড় সবই তো জামা কাপড় ভরা। টাকা কো? টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। রিঙ্কি, এতক্ষণ একটা কাজ জিনিস পেয়েছি। আর পুলিশের ডেট ভাড়া করতে হবে না। বুঝছেন আছি রে ফাইভ মাইল প্রতিদিন 500 টাকা কিন্তু ভাড়া লাগে। স্যার এই মালে কত বছর জেল হইতে পারে? কিডন্যাপিং 363, এর বয়স 18-এর নিচে, আর এদিকে মেয়ে পাচারের 307 ধারা, কনফার্ম ফাঁসি। কিন্তু 307 ধরে তো অ্যাটেম্প টু মার্ডারের কেস। এই তুই স্যার থেকে বেশি জানিস? স্যার যেটা বলছিস সেটাই ঠিক। বাচ্চা চাইলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাব? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? থানায় চলে সব প্রমাণ হয়ে যাবে। আমিও পুলিশ অফিসার। এই রাজু, মাল সত্যি সত্যি পুলিশ অফিসার না তো? আরে না না, খেলা বাঁচা লেগে আমি বলছি। 1050 টাকা দে, দিয়ে মায়ের ছেলে মায়ের করলে ফিরে যা। আরে এই গ্রামে আসবি না। আমার কাছে অত টাকা নাই। কত টাকা আছে দেখি? আর 4 জন আছে, ওদের অ্যাড্রেসটা নিয়ে ইমিডিয়েটলি গাইস আমরা পার্ট 1 এ দেখেছিলাম যে রাইস্টার তার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আরে ভাই এখানে এসব কি হইতেছে? তুমি আমাকে 7:30 বাজার আগেই কেন তোমার ঘরে নিয়ে যাচ্ছ? আর এই অদ্ভুত ঘন্টার আওয়াজটাই বা কেন ভেসে আসতেছে? তখন সেই লোকটি বলে, আরে আমি পাগলের মতো কথা বলতেছি তাই না? এর আসল সত্যটা জানলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই গ্রামে রোজ ঠিক 7:30 বাজলে একটা ডাইনি আসে, যে মানুষকে মেরে ওই গাছে নিয়ে চলে যায়। কথাটা হচ্ছিল ঠিক ওই শুকনো গাছটার ব্যাপারে, যেখানে রাইস্টার নিজের বাইক থামিয়েছিল। তখনই হঠাৎ করে ওই গাছের ভেতর থেকে ঠিক ওই ডাইনিটাই বেরিয়ে আসে, যার কথা এই লোকটা বলতেছিল। রাইস্টার সেই ডাইনিটিকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল। ব্যাস তারপর আর কি, ডাইনিটা ওদের দুজনকে দেখে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ডাইনিটা কাছে এসে বলে, রাইস্টার, ও রাইস্টার, একটু বাইরে এসো না। আমি তো তোমার বোনের মতো তাই না? আমাকে ভয় পেও না, একটু বাইরে আসো। তখন রাইস্টার অবাক হয়ে বলে, 1 মিনিট, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমাকে এই প্রথমবার দেখলাম। তখন পাশে থাকা লোকটা ফিসফিসিয়ে বলে, আরে ভাই ওর কথাই গইল না, ও এই গ্রামের প্রত্যেকটা মানুষের নাম জানে, ও অত্যন্ত